যান্ত্রিক গোলযোগের কারণে একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, আমরা শুরু করবো আজকে লেকচার। মীর মোশাররফ হোসেন থেকে শুরু করবো। মীর মোশাররফ হোসেন। আছি মোটামুটি ভালো আছে, বেশি ভালো না। বিকেলে একটু অসুস্থ হয়ে পড়েছেন, এখন একটু ভালো। তোমরা ভালো আছো নিশ্চয় সবাই? ওয়ালাইকুম আসসালাম। কয়েকটু যদি হয়তো যোগ দিতে পারে, একটু একটা মিনিট করে শুরু করি। আমরা হেডলাইন দেবো মীর মোশাররফ হোসেন। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। আচ্ছা, আমরা শুরু করি। মীর মোশাররফ হোসেন। ওকে, প্রথমে লিখবো বসন্ত কুমারী। বসন্ত কুমারী। বসন্ত কুমার লিখো। বাংলা সাহিত্যে মুসলিম নাট্যকার রচিত। বাংলা সাহিত্যে মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক বসন্ত কুমারী। বাংলা সাহিত্যে মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক বসন্ত কুমারী। এই নাটকের মূল উপজীব্য, এই নাটকের মূল উপজীব্য বিমাতা কর্তৃক। সাউন্ড বোঝা যাচ্ছে না? একটু জানো তো অন্যরা কি সাউন্ড বুঝতেছো নাকি বুঝতেছো না?
ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই তো বলতেছে বোঝা যাচ্ছে। তাহলে আপনার কোনো সমস্যা আছে স্যার? আপনার এখানে লিখি, লিখো এই নাটকের মূল উপজীব্য বিমাতা কর্তৃক সতীন পুত্রের প্রণয় কামনা। এই নাটকের মূল উপজীব্য বিমাতা কর্তৃক সতীন পুত্রের প্রণয় কামনা। ওকে, এরপর লিখো ভারতবর্ষের একটি বহুল প্রচলিত লোকগাথা অবলম্বনে বসন্ত কুমারী রচিত। এটা একটা ট্রাজেডি নাটক, তো আমরা একটু কাহিনী ভিত্তিক লিখবো, কৃষ্ণ কুমারীর মতো। বসন্ত কুমারী রচিত। লিখো রাজা বীরেন্দ্র সিংহের পত্নী বিয়োগের পর রাজা পুত্র নরেন্দ্রকে দিয়ে রাজকার্য চালাতে চায়। দাঁড়ি মন্ত্রীর কারণে তা হয় না। মানে মন্ত্রী তাতে বাধা দেয়, এই বাচ্চা কাচ্চাকে দেখ কেন রাজা। ওকে, দাঁড়ি শেষে রেবতী নামের এক যুবতীকে রাজা বিয়ে করে। দাঁড়ি রেবতী রাজ দরবারে এসে রাজার প্রথম স্ত্রীর সন্তান নরেন্দ্র সিংহকে দেখে মুগ্ধ হয়। ক্রাশ খাওয়া যেটা বলো না, সেটা। ক্রমে ক্রমে সে আকর্ষণ দুর্বার হয় এবং এক প্রেমপত্র লেখে। পত্র পড়ে নরেন্দ্র সংকল্প করে সে বিমাতার সামনে যাবে না। বিমাতার কাছে যাবে না। ওকে, যুবরাজ
যুবরাজ নরেন্দ্র ভোজপুরে গিয়ে মানে রাজধানী ত্যাগ করে চলে যাবে। ভোজপুর গিয়ে সেখানকার রাজকুমারী বসন্ত কুমারীকে বিয়ে করে। অতঃপর রেবতী কি করবে? ষড়যন্ত্র। অতঃপর রেবতী তার স্বামীর কাছে মিথ্যা বলে কমা দিয়ে দাও। সে বলে যুবরাজ তাকে প্রেম নিবেদন করেছে। ফলে তাকে অগ্নিতে নিক্ষেপ করে মারা হোক। দাঁড়ি। এরপর লিখো, বিমাতার এই কঠোর আদেশের কথা জানতে পেরে যুবরাজ জ্বলন্ত অগ্নিতে আত্মাহুতি দেয়। বসন্ত কুমারী সহমরণে যায়। পরবর্তীতে সত্য উদ্ঘাটিত হলে রাজা রেবতীকে হত্যা করে বৃদ্ধ রাজা নিজেও মৃত্যুর মুখে পতিত হন। দাঁড়িয়ে গেল। এখানে কাহিনীতে কোনো জটিলতা নেই, একদম সিম্পল একটা কাহিনী নেই। আশা করি এটা তোমাদের পড়তে হবে, শুধু নামগুলো মনে রাখলে হবে। রাজা বীরেন্দ্র সিংহ, পুত্র নরেন্দ্র সিংহ আর রানী রেবতী। এবার দেখব জমিদার দর্পণ। আজকে আমরা ওই গ্রন্থ সমালোচনাটা একটু বলবো, এগুলো লেখার পরে আর কি, যে দুজন বাকি আছে। জমিদার দর্পণ লিখো। মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ নাটক জমিদার দর্পণ। দেখো, নাটকটি বাংলার জমিদারদের অত্যাচারের এক জ্বলন্ত কাহিনী। ওকে, একটু 2-3 লাইনে কাহিনীটা লিখবো। লম্পট জমিদার নামটা সুন্দর দিয়েছে, হাইওয়ান মানে কি জানো? হাইওয়ান মানে হলো জানোয়ার। লম্পট জমিদার হাইওয়ান আলী উচ্ছৃঙ্খল, কমা দিয়ে লিখুন, নারী লোলুপ
উচ্ছৃঙ্খল, কমা দিয়ে লিখো নারী লোলুপ, লকার ল রস্যকার প, নারী লোলুপ। তার হিংস্র থাবা, তার হিংস্র থাবা, নারী মাংসেই তৃপ্ত, তার হিংস্র থাবা নারী মাংসেই তৃপ্ত। দাঁড়ি, দরিদ্র প্রজা আবু মোল্লার, দরিদ্র প্রজার আবু মোল্লার সুন্দরী যুবতী স্ত্রী, আবু মোল্লার সুন্দরী যুবতী স্ত্রী নুরুন নেহারের, নুরুন নেহার, নুরুন নেহারের প্রতি তার লোলুপ দৃষ্টি পড়ে, নুরুন নেহারের প্রতি তার লোলুপ লোলুপ দৃষ্টি পড়ে। দাঁড়ি, সহযোগীদের দিয়ে নুরুন নেহারকে উঠিয়ে এনে, অন্তঃসত্ত্বাটা একটা শব্দ যোগ করতে, অন্তঃসত্ত্বা, সহযোগীদের দিয়ে অন্তঃসত্ত্বা নুরুন নেহারকে উঠিয়ে এনে, উঠিয়ে এনে তাকে ভোগ করে হত্যা করে, তাকে ভোগ করে হত্যা করে। দাঁড়ি, জমিদার অর্থ দ্বারা সাক্ষী বশ করে, জমিদার অর্থ দ্বারা সাক্ষী বশ করে ফাঁসি হতে রেহাই পায়, জমিদার অর্থ দ্বারা সাক্ষী বশ করে ফাঁসি হতে রেহাই পায়। আবু মোল্লা স্ত্রী শোকে, আবু মোল্লা স্ত্রী শোকে উন্মাদ হয়ে গ্রাম ত্যাগ করে, আবু মোল্লা স্ত্রী শোকে উন্মাদ হয়ে গ্রাম ত্যাগ করে। তো এখনো কাহিনীতে তেমন কোনো জটিলতা নাই, এগুলো আসলে নাটকের প্রথম পর্যায়ের রচনা, তো এই জন্য নাটকগুলো খুব গুরুত্বপূর্ণ। আর নাহলে কাহিনীতে তেমন কোনো জটিলতা নাই, খুব বেশি শিল্পমান বৃদ্ধ নাটক হচ্ছে তাও না। লেখা শেষ কিনা কি জানো? কারো কোথাও বাদ পড়েছে কিনা বা বুঝতে সমস্যা হয়েছে কিনা? ক্রিস্টানের সময় দেওয়া, ক্রিস্টানের মধ্যে জানো। জানলে এবার লিখো বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। লিখেছো? এর উত্তর লিখো, লিখো বাংলা সাহিত্যে জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে, বাংলা সাহিত্যে জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে, বাংলা সাহিত্যে জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে বিষাদ সিন্ধু,
নিঃসন্দেহে অন্যতম। বাংলা সাহিত্যের জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে বিষাদ সিন্ধু নিঃসন্দেহে অন্যতম। দাবি। এটি মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। এটি মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। তিন খণ্ডে বিভক্ত। লিখো উপন্যাসটি তিন খণ্ডে বিভক্ত। তিন পর্ব লিখতে পারো। তিন পর্বে বিভক্ত। 1 নম্বর মহরম পর্ব, 2 উদ্ধার পর্ব, 3 এজিদ বধ পর্ব। মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ বধ পর্ব। দাবি। হিজরি 61 সালের মহরম মাসে সংঘটিত হিজরি 61 সালের মহরম মাসে সংঘটিত কারবালার মর্মন্তুদ কাহিনী অবলম্বনে রচিত বিষাদ সিন্ধু উপন্যাস। মর্মন্তুদ কাহিনী অবলম্বনে রচিত বিষাদ সিন্ধু উপন্যাস। দাঁড়ি। উপন্যাসের চরিত্রগুলো দু ভাগে বিভক্ত। এক ভাগে সৎ মহৎ খোদাভক্ত। এক ভাগে সৎ মহৎ খোদাভক্ত, যেমন ইমাম হাসান, ইমাম হোসেন। আবার বলছি, এক ভাগে সৎ মহৎ খোদাভক্ত। ডেশ দিয়ে মানে চালক চলমান রাখবে, যেমন আবার ডেশ দিয়ে দাও ইমাম হাসান, ইমাম হোসেন। আবারও ডেশ দিয়ে লিখো, মানে জাস্ট বাক্যটা চলমান রাখতেছো আর কি। এরা চরিত্র হিসাবে ফ্যাকাশে। ফ্যাকাশে বুঝো? ফ্যাকাশে মানে কি? তাহলে অবশ্যই এখান থেকে, হ্যাঁ, ফ্যাকাশে মানে কি? অনুজ্জ্বল আর কি, ফ্যাকাশে। দাঁড়ি। অন্যদিকে পাপী, ধর্মহীন, নীতিহীন। এজিদ পাপী, ধর্মহীন, নীতিহীন এজিদ, মারওয়ান, জায়েদা, সীমা। এরা চরিত্র হিসেবে বিশেষ উজ্জ্বল। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এজিদ।
আপাত দৃষ্টিতে এজিদ, আপাত দৃষ্টিতে এজিদ পাপী, কিন্তু উপন্যাসে তার ভূমিকা অসামান্য। কিন্তু উপন্যাসে তার ভূমিকা অসামান্য। দাঁড়িয়ে দিয়ে দাও, লিখো দোদুল্যমান ফণির, দোদুল্যমান ফণি, ফণি মানে সাপ, দোদুল্যমান ফণির বিষাক্ত ফণাই, দোদুল্যমান ফণির বিষাক্ত ফণাই যে রূপের দোতনা বিদ্যমান, দোদুল্যমান ফণির বিষাক্ত ফণাই যে রূপের দোতনা বিদ্যমান, ঠিক সেই রূপের দোতনা বিদ্যমান। ঠিক সেই রূপে দোতনা বিদ্যমান বিষাদ সিন্ধুর এজিদ চরিত্রে। দোদুল্যমান ফণির বিষাক্ত ফণায় যে রূপের দোতনা বিদ্যমান, ঠিক সেই রূপের দোতনা বিদ্যমান বিষাদ সিন্ধুর এজিদ চরিত্রে। বিষাদ সিন্ধুর এজিদ চরিত্রে। আশা করি লিখতে পারছি, আর বেশি লাগবে। আর তোমাদের শীত থেকে একটু পড়ে যাও বিষাদ সিন্ধুর ঐতিহাসিকতা। এটা আসলে ইতিহাস শাস্ত্রের লেখা, কিন্তু এটা ঐতিহাসিক উপন্যাস না। একটু রিডিং করবে, অন্য কিছু করতে হবে। ওকে, এবার আমরা একটু লেখা শেষ কিনা বলো। আচ্ছা, আমরা সৈয়দ শামসুল হক থেকে একটা প্রশ্ন লিখবো। লিখো সৈয়দ শামসুল হক। প্রশ্ন লিখো পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায়, লিখো। লিখো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সবচেয়ে মঞ্চ সফল নাটক লিখেছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সবচেয়ে মঞ্চ সফল নাটক লিখেছেন সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সবচেয়ে মঞ্চ সফল নাটক লিখেছেন সৈয়দ শামসুল হক। জানি
তার বিখ্যাত কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়। তার বিখ্যাত কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়। দাঁড়ি। মুক্তিযুদ্ধের সমাপ্তিতে আসন্ন বিজয় লগ্নে মুক্তিযুদ্ধের সমাপ্তিতে আসন্ন বিজয় লগ্নে গ্রামে প্রবেশ করেছে মুক্তি বাহিনী। মুক্তিযুদ্ধের সমাপ্তিতে আসন্ন বিজয় লগ্নে গ্রামে প্রবেশ করেছে মুক্তি বাহিনী। এ খবরে গ্রামের মাতবর যে যুদ্ধের সময় পাকিস্তানের দালালি করেছে, এমনকি নিজের কন্যাকেও তুলে দিয়েছে পাকিস্তানি সেনা অফিসারদের হাতে। যে যুদ্ধের সময় পাকিস্তানের দালালি করেছে, এমনকি নিজের কন্যাকেও তুলে দিয়েছে পাকিস্তানি সেনা অফিসারদের হাতে। সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। অবশেষে মাতবরের সামনে আত্মহত্যা করে তার আত্মজা মানে কন্যা, তার আত্মজা। মুক্তিযোদ্ধারা হত্যা করে তাকে। তারপরে দেখো ভাষার গীতময়তা, আঞ্চলিক শব্দের কুশলী প্রয়োগ। ভাষার গীতময়তা, আঞ্চলিক শব্দের কুশলী প্রয়োগ এবং যুদ্ধকালীন জীবন বাস্তবতার কাব্যিক উচ্চারণে পায়ের আওয়াজ পাওয়া যায়। বাংলাদেশের নাট্য সাহিত্যে একটি পালাবদল নাটক হিসেবে বিবেচিত। পালাবদলকারী নাটক হিসেবে বিবেচিত। আমি আবারও বলছি, আঞ্চলিক শব্দের কৌশলী প্রয়োগ এবং যুদ্ধকালীন জীবন বাস্তবতার কাব্যিক উচ্চারণে পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলাদেশের নাট্য সাহিত্যে একটি পালা বদলকারী সার্থক নাটক হিসেবে বিবেচিত। ওকে, এরপর লিখো সংলাপ নির্মাণে লেখকের কৃতিত্ব।
সংলাপ নির্মাণে লেখকের কৃতিত্ব, বা এই গ্রন্থের সংলাপের নমুনা, ভাষার নমুনা দিতে পারো, দিয়ে একটা দেশ দিবে। এই নাটকের ভাষার নমুনা, সংলাপ নির্মাণে নাটকের কৃতিত্ব চাই দাও, দিয়ে একটা দেশ দাও, আমি দুটো সংলাপ লেখাবো। এক সংলাপ লেখাবো মাতবর, লিখো মাতবর, মহাকার তো বড় মাতবর। মাতবর দিয়ে একটা কোলন চিহ্ন দাও, মানে একটা উদ্ধৃতি দেখাবো। প্রথম লাইন, তবে শেষ অনুরোধ উপস্থিত সকলের পর, তবে শেষ অনুরোধ উপস্থিত সকলের পর, এই পর মানে উপর, দাড়ি, আমার গ্যারামে দিও আমার কবর। দ্বিতীয় লাইনে শুরু হবে আমার গ্যারামে দিও আমার কবর। মাতবরের উক্তি, প্রথম লাইন, তবে শেষ অনুরোধ উপস্থিত সকলের পর, একটা দাড়ি। দ্বিতীয় লাইনে আমার গ্যারামে দিও আমার কবর, দাড়ি। লিখতে পেরেছো কিনা বলো? আচ্ছা, এবার আরেকটা উক্তি লেখাবো, গ্রামবাসী। মাতবর এবং গ্রামবাসীর মধ্যে কথোপকথন হচ্ছে, লিখো গ্রামবাসী। গ্রামবাসী উক্তিটা লিখো, অসম্ভব কথা মাতবর। গ্রামবাসী দিয়ে উক্তিটা লিখো, অসম্ভব কথা মাতবর, এক লাইন, এটা দাঁড়িয়ে। দ্বিতীয় লাইন, 17 গ্রামে নাই তোমার কবর, 17 গ্রামে নাই তোমার কবর। আবার বলছি, অসম্ভব কথা মাতবর, দাড়ি। দ্বিতীয় লাইন, 17 গ্রামে নাই তোমার কবর, 17 গ্রামে তোর কবর হবে না, দাড়ি। ওকে, আশা করি লেখা শেষ। আর এখন আমি যে টপিকটা শুরু করবো, এই টপিকটা আসলে অনলাইনে এটা পড়ানোটা খুব বিব্রতকর এবং বিরক্তিকর বটে। সেটা হলো গ্রন্থ সমালোচনা। কাল্পনিক সমালোচনা আসলে পড়ানোর কিছু নেই, পত্র দরখাস্ত, এগুলো কি কথোপকথনের মাধ্যমে, এগুলো আসলে পত্র পত্রিকা রিটেনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। তোমরা ওই যে একটু দেখে নিও, পিড়িতে পড়েছো না, এই শিক্ষা পত্রিকা, কল্লোল গোষ্ঠী, এগুলো একটু পিড়ি তথ্যগুলি করবে, এগুলো দরকার নেই। ঠিক আছে, তোমাদের শিটে আছে, একটা একবার জাস্ট রিডিং করে নিও, এগুলো পড়ানোর কিছু নেই ক্লাস। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা গ্রন্থ সমালোচনা নিয়ে একটু কথা বলি। গ্রন্থ সমালোচনা, গ্রন্থ সমালোচনা খুব বেশি পড়াবো না আমি, জাস্ট এটা আসলে পড়ানোর তেমন কিছু নাই, পড়তে হবে তোমাদের, জাস্ট আমি ফরম্যাটটা দেখিয়ে দিই। আমি প্রথম যে ফরম্যাটটা দিচ্ছি, এই ফরম্যাটটা কিসের জন্য প্রযোজ্য হবে? উপন্যাস, সবকিছু ফরম্যাট এখানে উপন্যাস, নাটক, কাহিনী কাব্য, মহাকাব্য, যদি এই সমস্ত রচনা হয় তাহলে এই ফরম্যাটটা কাজ দিবে। ঠিক আছে, আর নাহলে বাকি বাকি জায়গায় কিন্তু আমার এই ফর্মটা কাজে দিবে না। ঠিক আছে, তাহলে এই প্রেক্ষাপটে আমি আলোচনা করি। আমাদেরকে জানতে হবে আগে গ্রন্থ সমালোচনা কি, কারা করে। তুমি জানো গ্রন্থ সমালোচনা কারা করে?
গ্রন্থ সমালোচনা করে মূলত যারা এমফিল করে, পিএইচডি করে, তারা গ্রন্থ সমালোচনা করে। আর তারা দেখো একটা গ্রন্থ সমালোচনা করার জন্য ক্ষেত্রে বিষয় 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লাগে। আর আমার শিক্ষার্থীরা এত ভালো, কয়েকদিনের মধ্যে বেশ কিছু গ্রন্থ সমালোচনা রেডি করে ফেলবে। আমরা বুঝতে পারছো তোমরা কত দ্রুত গ্রন্থ সমালোচনা করতে পারো, কত বড় সমালোচক। ওকে, তো সমালোচনা বলতে আমরা যেটা বুঝি নরমাল সেন্সে, সেটা কি নেগেটিভ কোনো কিছু বয়ান করা। যেমন আমি একজন বিরুদ্ধে কি করলাম, কিছু দুর্নাম করলাম, এগুলোকে আমরা বলি সমালোচনা। কিন্তু আসলে কিন্তু তা না। সমালোচনা মানে কি? সমযোগ আলোচনা, ওই বিষয়টা সম্পর্কে আলোচনা, সমালোচনা করবে। এটা ভালো দিক যদি থাকে ভালো দিক বলবেন, খারাপ দিক থাকলে খারাপ দিক বলবেন। কথা কি বুঝেছো? এই ধরনের মানে ক্লাসগুলোকে আসলে কি কনভারসেশনের মাধ্যমে, মানে আলোচনার মাধ্যমে ক্লাসগুলো হয় ভালো। অনলাইনে কিন্তু ক্লাসগুলো আসলে এইভাবে নেওয়া যায় না, খুব কঠিন। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম, একটা বিষয়ে মানে সমালোচনা, উপন্যাসের সমালোচনা করতে গেলে কি কি লাগবে? সমালোচনার কিছু ফরম্যাট আছে। যেমন তোমরা যদি বিভিন্ন বই দেখবে এখানে লেখা আছে, কিছু কিছু বইয়ের মধ্যে এরকম লেখা আছে গ্রন্থের নাম। একটু লিখবে না, আমি একটু দেখাচ্ছি এমনিতেই। গ্রন্থের নাম, মনে করে লেখা আছে গ্রন্থের প্রকৃতি, কোন ধরনের গ্রন্থ আর কি, তারপর পৃষ্ঠা, মূল্য, এরকম ভাবে লিখে তারপরে কি করে সমালোচনা শুরু করে। ঠিক আছে, তো আমি সরাসরি বলছি এই ধরনের কিছু লেখার দরকার নেই। মনে করো আমি তোমাদেরকে পরিচিত উপন্যাস নিই, যেটা তোমরা সবাই পড়েছো। এরকম একটা উপন্যাস হলো, মনে করো পদ্মা নদীর মাঝি। এটা পরীক্ষা আসবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। পদ্মা নদীর মাঝি, তাহলে আমি লেখা শুরু করলাম পদ্মা নদীর মাঝি। কিভাবে হচ্ছে আমি কিন্তু শুরু করে দিচ্ছি, পদ্মা নদীর মাঝি। এবার তোমরা কি করবে স্যার? সরাসরি একটা ভূমিকা টানবে। ভূমিকাটা টানবে কি করে? উপন্যাস কেন্দ্রিক, ঔপন্যাসিক কেন্দ্রিক। তোমরা লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় কালজয়ী সৃষ্টি পদ্মা নদীর মাঝি, এই সে নানা কাহিনী লিখবে যে এই উপন্যাসের মূল উপজীব্য কি পদ্মার কি তীরবর্তী কেতপুর গ্রামের কি জেলেদের জীবন চিত্র। এটা ভূমিকা টানলে, ভূমিকা টেনে কি বললে? এখানে দেখো যে একটু আগে লিখতে ওই যে ফরম্যাটে লিখেছে গ্রন্থের নাম, গ্রন্থ কি, লেখকের নাম, এগুলো লেখা দরকার নেই। তোমার চলে আসছে মানিক বন্দ্যোপাধ্যায় কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি, উপন্যাসের নামও চলে আসছে, লেখকের নামও চলে এসেছে। বুঝতে পেরেছো? তো ভূমিকা লিখবে, লেখার পরে লিখতে পারো গ্রন্থটি, মানে ভূমিকা যখন লেখা শেষ, এই ভূমিকার মধ্যে আবার লিখবে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল এত খ্রিস্টাব্দে, প্রথম প্রকাশ প্রচ্ছদ এঁকেছিলেন উনি। ঠিক আছে, আর এর বাইরে আর খুব বেশি এখানে লেখার দরকার নাই আমার কাছে মনে হয়। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে গ্রন্থের নাম, লেখকের নাম, পৃষ্ঠা, প্রচ্ছদ, মূল্য, এগুলো মানে আলাদা আলাদা লেখার দরকার নেই, এগুলো ভূমিকার মধ্যেই নিয়ে আসবে। আমার কথাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। এই যে লেখক এবং উপন্যাসের বয়ান দিবে, তারপর লিখবে গ্রন্থের প্রচ্ছদ গেছেন উনি প্রথম প্রকাশে। এই ভূমিকা অংশটা বুঝতে পেরেছো কিনা বলো। ভাই এখন ক্লাস চলছে। আচ্ছা, গ্রন্থ সমালোচনা অনেক আতঙ্ক থাকে, তো আতঙ্ক আজকে পরে আতঙ্ক লাগবে না তোমাদের কাছে, এতটুকু নিশ্চিত। ওকে, এইবার লিখো এই ভূমিকার মধ্যেই, ভূমিকা তো ওই যে প্রচ্ছদ বিশেষে লিখে ফেললো। তো এইবার লিখো একটি গ্রন্থের, গ্রন্থ সমালোচনা মানে কি জানো? একটি গ্রন্থের শিল্প মূল্য বিচার। লিখো, এবার লিখো, সরাসরি লিখো, ওইটাই লিখবা, উপন্যাস নাটক আসবে। লিখো একটি গ্রন্থের শিল্প মূল্য বিচারে, একটি গ্রন্থের শিল্প মূল্য বিচারে বা একটি গ্রন্থের সমালোচনা করতে গেলে, যাই লিখো একটি গ্রন্থের শিল্প মূল্য বিচারে
নিচের বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মভাবে বিবেচনায় আনতে হবে। একটি গ্রন্থের শিল্পমূল্য বিচার বা সমালোচনা নিচের বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মভাবে বিবেচনায় আনতে হবে। ঠিক আছে, আনতে হবে দিয়ে এইবার কয়েকটা পয়েন্ট আউট করে ফেলো। প্রথমে লিখবে ক নম্বর, প্লট বা কাহিনী। খ চরিত্র চিত্রণ দক্ষতা। গ চরিত্র অনুযায়ী ভাষার ব্যবহার। লেখা না হয়ে বলো। আচ্ছা, লেখা শেষ না? আচ্ছা, এই যে এটা লিখে ফেললাম, এখন কিন্তু তোমার গ্রন্থ সমালোচনাটা অনেক সহজ হয়ে গেল। বুঝলা? হ্যাঁ, ওই ছেলেটাকে একটু পাঠাও না। আচ্ছা, এখন কিন্তু কি হলো, সহজ হয়ে গেল। এইবার দেখো কি করবে, তোমাদের কাছে যে গাইড গুলো আছে, গাইড গুলো থেকে এই বিষয়গুলো আছে। আমি কাছে জিজ্ঞেস করি, তোমার স্টুডেন্ট বলে নাই স্যার, আছে, কিন্তু এগুলো কি আছে জানো, একদম মানে এলোপাথারি। তুমি এখানে আসো, এদিকে আসো। কি আছে, মানে বিচ্ছিন্ন ভাবে আছে, গুছানো না। বুঝতে পারছো? এখন তুমি কি করবে, গ্রন্থ সমালোচনা তোমার কাছে যে গাইড আছে, কোন নতুন কোন গাইড কেনার দরকার নেই, যে এক প্রত্যেকের কাছে একটা গাইড আছে, তোমাদের কনফারেন্স শিট আছে, গাইড আর কনফারেন্স শিট মিলে তোমরা নিজেরা তৈরি করে ফেলবে। প্রথমে লিখবে কি, মনে উপন্যাস আসলে উপন্যাসের কাহিনীটা লিখবে। কাহিনী লেখার পর লিখে দিবে এই গ্রন্থের কাহিনী নির্মাণ বা এই উপন্যাসের কাহিনী নির্মাণ লেখা কৃতিত্বের পরিচয় দিয়েছে। যদি কৃতিত্বের পরিচয় দিয়ে দেওয়ার সুবিধা কি, মনে হয় তোমাকে জিজ্ঞেস করো কেমন আছো, তুমি বললো ভালো, এই যে কৃতিত্বের পরিচয় দিয়েছে নিলে ভালো। তোকে জিজ্ঞেস করো কেমন আছো, ভালো নেই, কি হয়েছে, হ্যাঁ, এই যে তোমার ডাক্তার দেখাইছো, এই সেই, এগুলো ভালো নেই, মানে ভালো হয়নি। বুঝতে পারছো? যদি তুমি বলো যে কি কৃতিত্বের পরিচয় দিতে পারেনি, কেন দেয়নি, সেটা দিতে পারো। তুমি যদি দিতে পারো যে এখানে কৃতিত্বের পরিচয় দিতে পারেনি, সেটা লিখতে পারো, ভালো। কিন্তু সহজ হবে কি তোমার জন্য, কৃতিত্বের পরিচয় দিয়েছেন বলা, প্লট বা কাহিনী। তাহলে কাহিনী বর্ণনা করলে, এইবার কি করবে, সেই উপন্যাস থেকে বা নাটক থেকে উল্লেখযোগ্য 2 থেকে 3টা চরিত্র তুমি নিজে সিলেক্ট করবে। এবার কি করবে, তুমি 3টা চরিত্র, 2টা বা 3টা চরিত্র কি করবে, বিশ্লেষণ করে দিবে কয়েক লাইন করে। আমার কথাগুলো বুঝতেছো কিনা? কয়েক লাইন করে বিশ্লেষণ করে দিলে কেমন।
এইবার কি করবে, লিখবে চরিত্র অনুযায়ী ভাষার ব্যবহার একজন ঔপন্যাসিক বা নাট্যকার যেটা আসুক অন্যতম গুণ হিসেবে বিবেচিত। এবার তুমি কি করবে, কয়েকটা চরিত্রের, একটু মনোযোগ দিয়ে শোনো, তারপর দেখবে ক্লিয়ার হয়ে গেছে। মনোযোগ, এবার কি করবে, কয়েকটা চরিত্রের কয়েকটা সংলাপ তুমি লেখার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? এখন সমাজচিত্র, প্রত্যেকটা উপন্যাসে নাটকে একটু সমাজচিত্র থাকে, একটু সমাজচিত্র দিবে। আর দেখুন নামকরণ সার্থকতা আমি ব্র্যাকেটে লিখেছি যদি থাকে। কেন যদি থাকে বলছি, সব গ্রন্থে নামকরণ সার্থকতা নাও হতে পারে। যদি কোনো গ্রন্থের নামকরণ সার্থকতা থাকে তাহলে তুমি সেটা কি করবে, অবশ্যই দিয়ে দিবে। এবার উপসংহার টেনে দিবে, লাস্টে উপসংহার টেনে শেষ করে দিবে। এবার আমাকে একটু বলো বুঝেছো কিনা, আর সহজ না কঠিন? শুন, বুঝেছো কিনা, আর না বুঝলে বলবে যে স্যার এই জায়গাটা বুঝিনি। সাজেশন দিব স্যার। এখন বলো ফরম্যাটটা কি সহজ হলো না কঠিন হয়ে গেল, বলো। ওকে, গ্রন্থ সমালোচনা কিন্তু মানে আমরা কঠিন বানিয়ে ফেলি। আচ্ছা, চরিত্র চিত্রণ দক্ষতা এটা মানে হলো লিখবে একটি উপন্যাসের কি সমালোচনা ক্ষেত্রে লেখকের চরিত্র চিত্র দক্ষতার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা যেতে পারে, বিবেচনা করা হয়। এই উপন্যাসে লেখক চরিত্র চিত্র কৃতিত্বের পরিচয় দিয়েছেন বা দেননি, তুমি যেটা লিখতে চাও। এবার কি করবে, এক দুই তিন মানে তিনটা চরিত্র তুমি কি করবে, বিশ্লেষণ করে দাও ওই উপন্যাস থেকে বা ওই নাটক থেকে। দেখবে এই ফরম্যাটে যদি লিখো না, লেখার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে। তুমি একই লেখা লিখবে কিন্তু জাস্ট ফরম্যাটটার কারণে তোমার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, স্যার এগুলো এগুলো কি হলো, এগুলো হলো কি উপন্যাস নাটকের ক্ষেত্রে। আবার কিছু বই আছে না, যেমন অসমাপ্ত আত্মজীবনী, আমার শেখ মুজিব আমার পিতা, কারাগারের রোজনামচা, এইগুলো তো তার বিষয় নেই। এইগুলো কি আসবে জানো, এইগুলো একটু ভূমিকাটা আনবে, ওই যে ভূমিকার মধ্যেই সবকিছু নিয়ে আসবে, পঞ্চাশ পৃষ্ঠা লিস্টা সব, হ্যাঁ, যাই লিখতে চাও। এরপরে কি করবে, এগুলো মূল বক্তব্য আকারে উপস্থাপন করবে ধারাবাহিক। ওইগুলোর সমালোচনা লেখা সহজ। আমার কথা বুঝতে পেরেছো কিনা? ওইগুলো তার চরিত্র চিত্র দক্ষতা, চরিত্র যে ভাষা সমাজ, তো এগুলো পাবে না। এগুলোতে কি পাবে, মানে একের পর এক ধারাবাহিক এগুলো আলোচনা করে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ওইগুলো কি করবে, ধারাবাহিক আলোচনা করে যাবে। বুঝতে পেরেছো কিনা বলো আমাকে। পরেরটা যেটা বললাম, ওটা আমার শীতের মধ্যে যা আছে আমার শীত থেকে পড়ে গেলে হবে, শীতের মধ্যে হুবহু করে যাবে। সেটা একটু ছোট লেখা আছে, আর একটু বড় করার চেষ্টা করবে আর কি। আচ্ছা, তো গ্রন্থ সমালোচনা নিয়ে অনেকের মনে একটু আতঙ্ক থাকে, তোমাদের কি এই আতঙ্ক আছে? আশা করছি আজকে পড়তে তোমাদের এই আতঙ্কটা অন্তত থাকবে না। হ্যাঁ, এবার সাজেশন। সাজেশন আসলে কি, গ্রন্থ সমালোচনা তো প্রত্যেক বছর একই সাজেশন হয়, ঠিক আছে? যদি সাজেশন লিখতে চাও তাহলে লিখে রাখো, অনেকেই বলবে সাজেশন দেন, লিখে রাখো। প্রথম লিখো মুক্তিযুদ্ধ ভিত্তিক
উপন্যাস ও নাটক। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ও নাটক। মুক্তিযুদ্ধে একটা উপন্যাস পড়বে, একটা নাটক পড়বে, তোমার পছন্দ মতো করো, কোন সমস্যা নেই। তারপর লিখো বঙ্গবন্ধুর যে বইগুলো আছে সেগুলো লিখে ফেলো। অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন, কারাগারের রোজ নামচা। ঠিক আছে, ওকে। আরেকটা বই লিখবে, বই আরেকটা প্রশ্ন আসতে পারে, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি গ্রন্থের সমালোচনা করুন। সেক্ষেত্রে লিখো শেখ মুজিব আমার পিতা। শেখ মুজিব আমার পিতা। ঠিক আছে, তারপর লিখো এবার যেটা আসছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা করুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা করুন। এখান থেকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা গ্রন্থ নিয়ে নেবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা করুন। ঠিক আছে, তারপর নেক্সট নম্বরে লিখো বাঙালির ইতিহাস ও ঐতিহ্য নির্ভর। বাঙালির ইতিহাস ও ঐতিহ্য নির্ভর একটি গ্রন্থ। সেক্ষেত্রে নিহারঞ্জনের যে বাঙালির ইতিহাস, সেটাই তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এগুলো পড়লে হয়ে যাবে। এগুলো পড়ে, এগুলো পড়ার পর যদি পারো আরো কিছু অ্যাড করবে, কিন্তু এগুলো আগে শেষ করে নাও। গ্রন্থ সমালোচনা নিয়ে আর কিছু প্রশ্ন আছে কিনা বলো। স্যার, কত পেজ লিখতে হবে এরকম কোনো নিয়ম নাই, হ্যাঁ। আহ, 4-5 পৃষ্ঠা তো হবে লিখতে গেলে, দেখবে এমনিতে হয়ে যাবে। 4 থেকে 5 পৃষ্ঠা স্ট্যান্ডার্ড হবে আর কি, হ্যাঁ, লেখা অনুযায়ী। কারণ একজনের 3 পৃষ্ঠা, কারো 6 পৃষ্ঠা সমান হবে। লেখা কতটুকু হলো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, মানসম্মত লেখা যেন হয়। ওকে, তো আশা করছি তোমাদের গ্রন্থ সমালোচনা শেষ। ওকে, আর কি কোনো কিছু নিয়ে আলোচনা করার দরকার আছে? প্রতিবেদন, পত্র, দরখাস্ত, এগুলো নিয়ে আলোচনা দরকার আছে? বলো, পত্র, দরখাস্ত কোনো কিছু নিয়ে আলোচনার দরকার আছে কিনা, থাকলে আমাকে বলো। সমালোচনা তোমাদের লেকচার, মানে লেকচার শিটে দেয়া আছে লিখে। পত্র সংবাদপত্রে, প্রকাশনের পত্রে এবং ব্যক্তিগত পত্রে খাম দিয়ে দিও, কোনো সমস্যা নেই। প্রতিবেদন নিয়ে, আচ্ছা। আচ্ছা, একটু দেখো
তোমাদের তোমাদের কাছে শীট আছে, শীট, লেকচার শীট। এটা তো লেকচার প্ল্যান, তোমাদের লেকচার শীট আছে কিনা? আছে, যদি থাকে দেখবে এই শীটের মধ্যে প্রতিবেদনে দুইটা নমুনা দেয়া আছে, প্রতিবেদনে দুইটা নমুনা দেয়া আছে। দেখবে সংবাদ প্রতিবেদন নমুনা 1, সংবাদ প্রতিবেদন নমুনা 2। কথা কি বুঝেছো? আর প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমাদের যদি কোনো বই থাকে, হায়াত মাহমুদ স্যারের বইটা ফলো করবে। হায়াত মাহমুদ স্যারের প্রতিবেদন যেটা করবে সেটা হলো নমুনা 1-এ যেটা দেয়া আছে সেটা হলো পুরাতন ফরম্যাট। বুঝতে পেরেছো? যেমন লেখা থাকে এখানে এরকম থাকে, যেমন প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদন প্রকৃতি মানে সংবাদ প্রতিবেদন বা বিশেষ প্রতিবেদন থাকে না, কিছু বিশেষ প্রতিনিধি, সংবাদ প্রতিবেদন, প্রতিবেদন, নিজস্ব প্রতিবেদন। হ্যাঁ, তারপর আবার কি, এরপর কি থাকে, প্রতিবেদনের শিরোনাম, ঠিক আছে, প্রতিবেদন তৈরির সময়, তারিখ, এইগুলো, এই তারিখ ও সময় এগুলো থাকে। হ্যাঁ, তো এইগুলো হলো আসলে মানদণ্ডের ফরম্যাট। এই ফরম্যাটটা এখন অচল, কিন্তু আমরা কেন লেকচার শিটে দিয়েছি জানো? কারণ এটা হায়াত মাহমুদ স্যারের বই তোমরা পাবে, হায়াত মাহমুদ স্যারের বই তোমরা এটা পাবে, বা আরো কিছু বই পাবে। তখন তোমাদের কাছে মনে হবে যে এই ফরম্যাটটা নাই কেন, এটা হলো মানদাদার ফরম্যাট। বুঝতে পেরেছো? মানে পুরাতন ফরম্যাট। আধুনিক যে স্ট্যান্ডার্ড প্রতিবেদন, প্রতিবেদনটা কি তোমরা জানো কিনা? তোমরা পত্রিকা খুললেই যে পাও যে কারণ বাজার আগুন, মনে করো কারণ বাজার আগুন একটা শিরোনাম, এর নিচে দেখো লেখা থাকে নিজস্ব প্রতিবেদন। এটাই কিন্তু অরিজিনাল প্রতিবেদন। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে তুমি সরাসরি কি করবে, যেমন তোমাদের নানা বিষয় নিয়ে কি করতে পারে, প্রতিবেদন আসতে পারে। যেমন মনে করেন সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য পত্রিকার প্রকাশের জন্য একটা প্রতিবেদন, যেটা তোমাদের ফরম্যাট 2-এ দেওয়া আছে, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন। তুমি সরাসরি কি করবে, একদম শিরোনাম দিবে, আর কিছুই দিবে না। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, যারা ওই ওই শিরোর মানে যেটা আসছে বসতে, সেটা অনুযায়ী কি করবে, একটা শিরোনাম দিবে। শিরোনাম দিয়ে কি করবে, মনে করি যে একদম বাম পাশ থেকে লেখা, মনে করি যে রহিম, মানে ক লিখো না, ক, বুঝতে পারছো? ক, ঢাকা, সর্বোচ্চ তারিখ দিতে পারছো, 5 মার্চ 2022। ক, ঢাকা, 5 মার্চ 2022 দিলে তো? ওকে, এইবার কি করবে, একদম সরাসরি এখান থেকে শুরু করবে। এটা হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট, এবং এর নিচে কয়টা প্যারা হবে না প্যারা হবে এটা নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। কথা কি বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? আর ডাক টিকিট দেওয়াটা বাধ্যতামূলক না, ডাক টিকিট না দিলে চলবে। বুঝেছো কিনা বলো? জাস্ট শিরোনাম দিবে, নাম, সময় আর তারিখটা দিয়ে দিবে। এটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড। তোমরা হায়াত মাহমুদ স্যারের বইটা দেখবে, এটা ফলো করবে, ভালো লাগবে। ওকে, আর ব্যক্তিগত পত্রের তো কোনো ফরম্যাট হয় না। এবার আমি ওই যে সংবাদপত্রের প্রকাশের জন্য, স্যার আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা সংবাদ প্রতিবেদন
আর সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, এই দুইটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো। এই যে এখন যে ফরম্যাটে দেখানো, এটা হলো সংবাদ প্রতিবেদন। আর সংবাদপত্র প্রকাশের জন্য পত্র লিখে কারা? এটা কিন্তু প্রতিবেদকরা লিখে না, এটা লিখে সাধারণ মানুষ, তুমি আমি। আমাদের একটা সমস্যা আছে, এটা নিয়ে লিখবো। আমি এবার লিখছি সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। কি লিখবো? সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। আমার কথাটা বুঝেছো কিনা? আমরা অনেকেই সংবাদ প্রতিবেদন করে জানতে, মানে সংবাদ প্রতিবেদন আর কি সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, দুইটাকে এক বানিয়ে ফেলি। আমার কথা বুঝতে পেরেছো কিনা? ওকে, সরাসরি শুরু করবো কি দিয়ে? মনে করি তারিখ দিয়ে শুরু করবো। তারিখ, তারিখ করে লিখবো বরাবর, সব ফুল ব্লক স্টাইল। সম্পাদক দৈনিক এমক। ঠিক আছে, তারপরে কি করবে তুমি? এখানে বিষয় দেওয়াটা বাধ্যতামূলক না। আমার কথা কি বুঝতেছো? বিষয় দেওয়াটা বাধ্যতামূলক না, বিষয় না দিয়ে ভালো। এবার সরাসরি কি লিখবে? জনাব। জনাব দিয়ে শুরু করবে। এবং তোমাদের যে শীট, শীটের সংবাদপত্র প্রকাশের জন্য পত্রের যে নমুনা খুব সুন্দর দেয়া আছে, একদম সিম্পল লিখবে, আপনার বহুল প্রচলিত দৈনিক এই পত্রিকার চিঠিপত্র বিভাগে নিম্নলিখিত পত্রটি প্রকাশ করে বাধিত করবে। তারপর বিনীত দিবে, বিনীত। তোমাদের এখানে মনে পদে আছে সোনাগাজী ফেনী, এরকম কিছু একটা দেওয়া আছে। ঠিক আছে, এরপরে কি করবে? এটা তো শেষ, বিনীত দিয়ে দিলেন, বিনীত এখন শেষ। এইবার কি করবে? দেখবে খাতার প্রায় শেষের দিকে চলে আসবে বা মাঝামাঝি চলে আসবে। এবার এখানে একটা শিরোনাম দিবে, যেটা আসলো শিরোনাম দিবে। তো শিরোনামের বাম পাশ থেকে লেখা শুরু করে দিবে, লেখা শুরু করে দিবে, শেষে গিয়ে আবার বিনীত দিয়ে শেষ করবে। আর ওই যে একজন প্রশ্ন করেছে স্যার সংবাদপত্র প্রকাশের জন্য পত্রে ডাক টিকিট দিতে হবে, হ্যাঁ এটা অবশ্যই ডাক টিকিট দিয়ে দিবে। বলেন বুঝেছেন কিনা বলেন। তাহলে তারিখ দিয়ে জনাব এখানে দিবে, এরপর জনাব লেখার পরে বিনীত দিবে, তারপরে হেডলাইন দিবে, হেডলাইনটা দিয়ে প্রতিবেদন শুরু করে দিবে, মানে সংবাদ, মানে যেটা লিখতেছে পত্রটা শুরু করে দিবে। কোন সমস্যা থাকলে লিখো স্যাররা, আমি দেখছি। একচল্লিশে যে গ্রন্থ সমর্থন হয়েছে সেটা তো মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো একটা এসেছিল, তো মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো একটা গ্রন্থ তোমরা সিলেক্ট করে নিবে, তাহলে তো হয়। মুক্তিযুদ্ধের উপর লেখা আর কি কোন একটা গ্রন্থ নিবে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা অনেক 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 মানে উপন্যাস নেওয়া দরকার, অনেক গ্রন্থ আছে, তোমার পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নাও, নিয়ে তৈরি করবে। তুমি ৭১ দিনগুলো নিতে পারো, এটা মুক্তিযুদ্ধের উপর একটা স্মৃতিচারণ, তাই না? যে কোনো একটা গ্রন্থ নিলেই হবে। তবে আশা করছি তোমাদের এখানে আর কোনো তেমন প্রশ্ন নেই। আর এগুলো প্রশ্ন থাকার কথা না, এগুলো 9 10 পড়ে আসছে, ইন্টারমিডিয়েট পড়ে আসছে।
ওকে, তাহলে আজকে আমার সঙ্গে তোমাদের শেষ ক্লাস, এটা যেহেতু শেষ ক্লাস, ঠিক আছে। আর ওই যে কাল্পনিক সংলাপ নিয়ে আসলে কিছু না, তোমরা ছোটবেলায় ইংরেজিতে ডায়লগ পড়েছো ইন্টারমিডিয়েটে, বা ইন্টারমিডিয়েট ডায়লগ ছিল, সেই ডায়লগের বাংলা হলো কাল্পনিক সংলাপ, ঠিক আছে। তোমাদের লেকচার শিটে দেওয়া আছে দুইটা, জাস্ট নমুনা দেখে দিও, এগুলো পড়ার কিছু নেই, ঠিক আছে। তো দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা, না থাকলে আমি ক্লাস শেষ করে দেবো, শুধু শুধু তোমাদের সময় নষ্ট করার দরকার নেই। সংলাপ কতজনের মতো লিখতে হবে এরকম কোনো নিয়ম নেই। সংলাপ কতজন, সারমর্ম কিছু না, সারমর্ম ভালো করে পড়বা, সময় নিবে 10-15 মিনিট সময় নিয়ে ভালো করে পড়ে তুমি কি করবে, কয়েকবার পড়ার পরে মূল বক্তব্যটা তুমি নিজের মতো করে নিয়ে আসবে, ঠিক আছে। প্রশ্নটা যখন লিখবে তখন প্রশ্নটা যেন তোমার সামনে না থাকে, তুমি প্রশ্নটা উল্টে দিবে, আর ওই ওই প্রশ্নের লেখা যাবে না। একটা কয়েকবার যখন পড়বে তখন থেকে এমনিতেই সারমর্ম তুমি পেয়ে যাবে, সারাংশ পেয়ে যাবে, সেটাই লিখবে। আর সংলাপ কয়জনের মধ্যে স্যার এটা কোনো নিয়ম নেই, তুমি এক দুজন, দুইজন, তিনজন, চারজন লিখতে পারো প্রেক্ষাপট ভেদে। মনে তোমার বন্ধুদের মধ্যে কোনো কথোপকথন হচ্ছে, তুমি প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, চতুর্থ বন্ধু নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আশা করি আর কোনো প্রশ্ন নেই, তোমার ভালো থাকবে, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, ভালো করে পড়ো, তোমাদের এখন পড়াটা জরুরি, সামনে রিটেন পরীক্ষা। ওই শুভকামনা নিরন্তর।